তোমাকে আমি। আমি তোমাদের কোম্পানির সব নোংরামি কাগজে ভাঁজ করে দেবো। শোনো, এবার তোমার এই কলাবো কলাবো সাজ পোশাকগুলোকে ছাড়ো তো, একটু স্মার্ট হও, আধুনিক। বাইরের জগতের লোকের সঙ্গে তোমাকে মিশতে হবে। রবীন্দ্রনাথের যুগের ব্লাউজ কি আজকাল কেউ পরে? ছোট্ট খাটো ব্লাউজ ফ্লাউজ পরো। এটা বম্বে, নইলে লোকে হাসবে তোমাকে দেখে। মতি, মা কোথায়? মতি, কি ব্যাপার, মাকে খুঁজছো কেন? এই ব্লাউজগুলো উনি আমার জন্য বানিয়েছেন, পুরো পিঠ খোলা। এগুলো পরে আমি নাকি তোমার অফিসে যাব, তোমার বসের বিয়ের কাজ করব। হ্যাঁ, আমি মাকে বলেছিলাম। এগুলো পরে আমি যখন যাব, তখন তোমার অফিসের স্টাফ, তোমার বস মিস্টার মালহোত্রা, তোমাদের দেশ বিদেশের ব্রাঞ্চ অফিসের অফিসাররা আমার দিকে শিকারী কুকুরের মতো তাকিয়ে থাকবে। তোমার উন্নতি হবে, and you'll feel proud যে তোমার বিবাহিতা স্ত্রী তাদের লালসার শিকার হচ্ছে। কি বলতে চাও কি তুমি? বলতে চাই, আমায় কিন্তু মোটা টাকা অ্যাডভান্স দিতে হবে মিস্টার সুজন দত্ত। নাজনীন, কোয়েল, সঙ্গীতার মতো 25,000 টাকা দিলে চলবে না, কারণ আমি ওদের থেকে দেখতে অনেক সুন্দর, রাইট? জাস্ট এ মিনিট। এইসব কথা তোমাকে কে বলেছে? কি করবে জেনে? কি করবে জেনে তুমি? তাতে কি তোমার অপরাধ ছিটে ফোঁটাও কম হবে? তোমরা আবার স্ট্যাটাসের কথা বলো। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি স্ট্যাটাস দিয়েও পাপ ঢাকা যায় না। তোমরা হচ্ছ শকুনির মতো। আভিজাত্যের ডানায় ভর দিয়ে শকুনির মতো তোমরাও আকাশের অনেক অনেক উঁচুতে উড়ে বেড়াও, কিন্তু তোমাদের নজর থাকে ভাগাড়ের দিকে। লিসেন মিস্টার সুজন দত্ত, ডোন্ট ফরগেট, মেয়েদের হাতে যেমন মায়ের মমতা থাকে, তেমনি ঝাঁসি রানীর তলোয়ারও থাকে। তোমার সঙ্গে আমি আর এক মুহূর্ত থাকবো না। কদিন ধরে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ফাঁসাতে চাইছিলে, সাপের মতো নিঃশব্দে ছবল মারতে চেয়েছিলে। ভেবেছিলে আমি খুব বোকা, তাই না? রাতটা যেখানে হোক কাটিয়ে আমি কালকেই কলকাতা চলে যাব, কিন্তু যাবার আগে ডিভোর্স পেপারে সই করতে চাই। কাল 1টার সময় তোমার অফিসে যাব, কাগজ যেন রেডি থাকে। কাউন্ড্রেল। কোথায় যাচ্ছ? জাহান্নামে। সেখানে কি দেবাংশু থাকে? তার মানে? তোমরা আমাকে বোকা ভেবেছো, তাই না? দেবাংশু তোমাকে ছিবড়ে করে আমার ঘাড়ে চাপিয়ে দিল। ভেবেছিলে কিছুই বুঝতে পারবো না। লন্ডন থেকে বিয়ের রিসেপশন অ্যাটেন্ড করতে এতগুলো টাকা খরচা করে এলো। ক্যা বাত হ্যায়, কি ভালোবাসা! শাট আপ, জাস্ট শাট আপ। আমার চোখকে ফাঁকি দিয়ে তোমরা গোপনে প্রেম চালিয়ে যাবে, আর আমি বুড়ো আঙুল চুষবো, তাই না? মুখ সামলে কথা বলো সুজন। দেবাংশু সম্পর্কে আর একটা কথা বেশি বললে আমি কিন্তু... কি করবে? আমাকে খুন করবে? তোমার মতন একটা নষ্টা চরিত্রের মেয়েকে এতগুলো টাকা খরচা করে বিয়ে করে আমি নিয়ে এলাম, আর বিয়ের পরেই তুমি বিছানা আলাদা করে দিলে। তারপরে এমনি এমনি চলে যাবে? তাই কি কখনো হয়? জিন্দাল আর মালহোত্রাকে দিয়ে যেটা আমি উসুল করতে পারিনি, সেটা অন্তত আমি কিছুটা উসুল করে। ছাড়ো, ছাড়ো আমাকে, নইলে আমি চেঁচাবো। চেঁচাও চেঁচাও চেঁচাও, কেউ আসবে না।
লোকে ভাববে দিন দুপুরে স্বামী স্ত্রীতে প্রেম লীলা করছে, ধর্ষণ করছে, কেউ ভাববে না। কিন্তু স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে কোনো স্বামী তাকে এভাবে জোর করতে পারে না। পারে, নিশ্চয়ই পারে, তার কারণ এখনো আমাদের ডাইভোর্স হয়নি। ছাড়বো না তোমাকে। আমি তোমাদের কোম্পানির সব নোংরামি কাগজে ভাঁজ করে দেবো। हेलो। Could I speak to Rahul Khanna, please? अरे मामी, কে রাহুল? তিতলির বাড়িতে ফোন করা সম্ভব নয়, তাই তোমাকেই ফোন করছি। কেমন আছো? একটা বহুত আচ্ছা খবর আছে। আমি কাল তিতলিকে শাদি করছি, রেজিস্ট্রি করে। রেজিস্ট্রি? ভেরি গুড। আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে সব বলবো। তুমি কোথায় আছো এখন? হোটেলে? না না না, হোটেলে নয়, আমারই এক বান্ধবীর বাড়িতে। না, কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ শিওর, আমি তিতলির পক্ষ থেকে সাক্ষী হয়ে সই করব। हाँ हाँ, कल तुम्हें आना ही पड़ेगा। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। আচ্ছা, জায়গাটা বলে দাও। ওকে, गुड नाइट। বাই। দেখো কোয়েল, কি অদ্ভুত ব্যাপার। কাল আমি আমার ডিভোর্স পেপারে সই করব, আবার আমার এক পরিচিত মেয়ের বিয়ের কাগজে সই করব। একজনের ঘর ভাঙবে, আরেকজনের ঘর করবে। আশ্চর্য ঘটনা। আরেকবার ভেবে দেখলে পারতে রাধা। এর বেশি ভাবলে হয়তো তোমাকে কোর্টে টেনে নিয়ে যেতাম। তার আগে সইটা করে দাও। রাঙামামি, তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেল যে আমারই আনন্দের দিনে তোমার চোখে জল দেখতে এই হচ্ছে। দেখো, দেখো কাণ্ড মেয়ের। এই তিতলি, কান্দিস না লক্ষ্মীটি। আর শোন, এখন থেকে আমি একটা রাঙামামি নই, শুধু দিদি। আবার কাঁদে। রাহুল, ওকে সামলাও না। কি সামলাবো দিদি? আগে জানলে আজকে আমরা শাদি করতাম না। কি করতে? শোক দিবস পালন করতে? আমার জীবনে এই মুক্তি শোকের নয়, আনন্দের। চলো, আমিও তোমাদের সঙ্গে নাচবো। তুমি নাচবে? হ্যাঁ, কেন? আমি নাচতে পারি না ভেবেছিস? দিদি, ये पंजाबी भांगड़ा অত সহজ নয়। ও তাই নাকি? আমিও একবার আমাদের কলেজের ফাংশনে ভাংড়া ডান্স করেছিলাম, আর সেখানে আমি প্রাইজও পেয়েছিলাম, জানো? দেখো, আজ তোমাদের আমি ভাংড়া ডান্স করে দেখাচ্ছি। বল্লে বল্লে, বসো তোমরা, বসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদি নিজের কষ্টটাকে ভোলার চেষ্টা করছে। अच्छा ही है ना, যদি বলতে পারে। लेकिन तुम्हारा वो मामा है ना, एक नंबर का स्काउंड्रेल। ওর জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেন ঘটলো আমি জানি না। হয়তো সবই ভগবানের ইচ্ছে। তুই এখন কি করবি, কিছু ভেবেছিস? না মা, এখনো কিছু ভাবিনি, তবে কিছু তো একটা করতেই হবে। দেখা যাক। দিদি, দিদি কেমন আছো? লক্ষ্মী, তুই কেমন আছিস? এটা কার? কার আবার?
আমার তোমার বিয়ের পর আমার সেই মরদ জেল থেকে ফিরে এসে বলল, লক্ষ্মী তুই हमको মাফ কর দে। আর তুই মাফ করে দিলি। কি করে সে? একটা সাইকেল রিক্সা চালায়, কামাই বেশ ভালোই করে। ভালো, খুব ভালো। ও না না, কি সুন্দর দেখতে হয়েছে, মুখটা একদম তোর মতো। খুব সুখী হবে। এই নে, শোন। চুপ চুপ। এটা রাখ, ওকে পরিয়ে দিস। এ কি দিদি, এত দামি জিনিস? বারে, তোর ছেলের মুখ দেখলাম, কিছু দেবো না ওকে? ভগবান তোমার অনেক ভালাই করবেন, দেখো দিদি। হ্যাঁ দেখছি তো, খুব ভালো করছে। হ্যাঁ গো দিদি, তুমি নাকি একেবারেই চলে এসেছো? জানিস লক্ষ্মী, আমরা মেয়েরা, তুই আমি এক জায়গাতে বোধহয় সবাই সমান। লক্ষ্মী তুই এখন যা তো, এখন যা। আচ্ছা গো মা, পেন্নাম দিদি। আসি। আয়। ও চুপ চুপ চুপ। ও কি দরকার ছিল ওই অত দামি সোনার চেনটা ওকে দিয়ে দেবার? মা, পেটে যখন বিদ্যে আছে তখন গয়না বেচে তো আর জীবন কাটাতে হবে না, বরং ওটাতে লক্ষ্মীর উপকার হবে। এখন থেকে একটু নিজের উপকারের কথাটা ভাবো। এতক্ষণ আপনারা রাজীব চক্রবর্তীর সনদ শুনলেন। এবার বিখ্যাত চিত্র পরিচালক সোমব্রত মজুমদারের সাক্ষাৎকার। নমস্কার, আমি বৈশালী চ্যাটার্জি। আজ আমাদের বিশেষ অনুষ্ঠানে থাকছে বিশিষ্ট চিত্র পরিচালক সৌম্যব্রত মজুমদারের সঙ্গে সাক্ষাৎকার। নমস্কার। পরিচালক সৌম্যব্রত মজুমদার সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই। বহু সফল ব্যবসায়িক ছবিরই পরিচালক উনি। ইতিমধ্যে দেশে বিদেশে নানান পুরস্কারে পুরস্কৃত হয়েছেন উনি। আচ্ছা সৌম্যদা, আপনি তো শুধু মেয়েদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জাগরণ এসব নিয়েই ছবি করেন, এটা কেন? মেয়েদের কথা পুরুষেরা ভাববে না তো কে ভাববে? মেয়েদের সব যন্ত্রণার মূলেই তো আমরা পুরুষেরা। সৌম্যদা, আপনার প্রতিবিম্ব ছবিটা তো শিগগিরই মুক্তি পাবে। এরপর আবার মেয়েদের নিয়ে কি ছবি ভেবেছেন? আমার পরের ছবির নাম শেষ ঠিকানা, যার জন্য আমি একজন নতুন নায়িকা খুঁজছি। জানি না শেষ পর্যন্ত পাবো কিনা। আর তাই বম্বে গিয়েছিলাম ওখানকার এক বাঙালি নায়িকার সঙ্গে কথা বলতে, কিন্তু তিনি যা টাকা চাইলেন তাতে একটা পুরো বাংলা ছবি হয়ে যায়। তাই হতাশ হয়ে যখন কলকাতা ফিরছি, তখন প্লেনে আমার পাশে একজন মহিলা বসেছিলেন, যাকে দেখেই মনে হলো এই তো আমার শেষ ঠিকানার নায়িকা নন্দিনী। তারপর? সঙ্গে সঙ্গে তাকে আমার ছবিতে অভিনয় করার জন্য বললাম। যথারীতি উনি না বলে দিলেন, কিন্তু আমি আশাবাদী। তাকে আমার ভিজিটিং কার্ড দিয়েছি এবং আশায় আছি একদিন শ্রীরাধা দত্ত নন্দিনী করার জন্য আমার কাছে আসবেন। আসুন। দাদা, নিউ মার্কেট থেকে পাখি নিয়ে আসছিলাম, দেখলাম ইনি দারোয়ানকে আপনার কথা জিজ্ঞেস করছিলেন, হাতে আপনার লাল ভিজিটিং কার্ড। বুঝলাম আপনি ডেকেছেন। আমি জানতাম আপনি আসবেন শ্রীরাধা, আমার মন বলছিল। কেষ্ট, পাখিগুলো ওখানে রেখে দাও। আচ্ছা। আর হরিকে গিয়ে বলো ভালো করে চা বানিয়ে আনতে। আগে 2 কাপ চা। ঠিক আছে। আপনি বসুন শ্রীরাধা। আপনার কি মাথার পেছনেও একটা চোখ আছে? নাহলে আপনি জানলেন কি করে আমি এসেছি? আমার সামনের দেওয়ালে একটা আয়না আছে, সেটাতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি সবুজ শাড়ি পরে আছেন, আপনার চুল খোলা। আপনাকে দেখতে খুব স্নিগ্ধ এবং সুন্দর লাগছে। ঠিক আপনার নন্দিনীর মতো। হুম। আমি না হয় আপনাকে আয়নাতে দেখেছি, কিন্তু আপনি আমার মনের কথা কেমন করে জানলেন? নিশ্চয়ই সিনেমা নায়িকাদের মতো বলবো না যে আমার মনের আয়নায় আপনার মনকে দেখেছি। অ্যাকচুয়ালি কালকে টিভিতে আপনার ইন্টারভিউ দেখলাম, সেখানেই জানতে পারলাম আপনার মনের কথা। অপূর্ব। তার মানে টিভি আমার বন্ধু। থ্যাঙ্কস টু টিভি। আসুন বসুন। কিন্তু তার আগে বলুন তো, আমি কি আপনার নন্দিনী হবার জন্য জন্মেছি? যদি আমি আপনাকে বলি যে আমার নন্দিনী আপনার জন্যই জন্মেছে, আমার কল্পনার গর্ভে।
ভাবতে ভালো লাগছে যে আমি শেষ ঠিকানার জন্য সৃষ্টি হয়নি, না, বরং শেষ ঠিকানায় সৃষ্টি হয়েছে আমার জন্য। এবার তাহলে বসতে পারি, বসি। নিশ্চয়। তাহলে তো আপনি এবার চাও খেতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। দাদা, হ্যাঁ বলো। বলছিলাম কি, আমি তাহলে আসি? হ্যাঁ, শ্রীরাধা, এ হলো কেষ্ট, আমার প্রোডাকশন কন্ট্রোলার, ম্যানেজার, আমাকে এবং আমার প্রোডাকশনকে ম্যানেজ করে। আর ইনি হলেন আমার পরের ছবির নায়িকা শ্রীরাধা দত্ত। না, দত্ত নয়, চৌধুরী, শ্রীরাধা চৌধুরী। দত্তই হন চাই চৌধুরী হন, কিছু এসে যায় না। আপনি আমাদের কাছে শুধুই ম্যাডাম। আপনি চা খান, আমি তাহলে আসি। আসি। আমার দেখেই বোঝা উচিত ছিল দত্ত থেকে চৌধুরী হলেন কি করে। হইনি, ফিরে এলাম। চৌধুরী ছিলাম, দত্ত হয়েছিলাম, আবার চৌধুরীতে ফিরে এলাম। বুঝলাম, কিন্তু কেন? একদিনে সব জেনে যাবেন, তাই কি কখনো হয়? আপনি পাখি খুব ভালোবাসেন না? এর জবাবটা আপনার মতন করেই বলি, একদিনেই সব জেনে যাবেন, তাই কখনো হয়? বাড়িতে আর কাউকে দেখছি না। মানে আমার স্ত্রী হ্যাঁ। ছিলেন, কিন্তু পালিয়ে গেছে আমারই একজন বন্ধুর সঙ্গে। সে কি? এতে অবাক হবার কি আছে? আমার স্ত্রী আগে বিশাখা গুপ্ত ছিলেন, আমাকে বিয়ে করে মজুমদার হলেন, কিন্তু কিন্তু গুপ্ততে ফেরত যাননি আপনার মতন। উনি লতিফা খাতুন হয়ে দুবাই চলে গেলেন। তাই আমি খাঁচা ভরে পাখি আনি, আর আমার চাহিদা মেটালে ওদের আবার খোলা আকাশে উড়িয়ে দিই। চাহিদা মানে? ছবির সাফল্য। নতুন ছবি রিলিজের আগে আমি 17টা পাখি আনি, এই আশাতে কি ছবিটা কমসে কম 17 সপ্তাহ চলবে। যত সপ্তাহ চলে প্রতি সপ্তাহে একটা করে পাখি আমি উড়িয়ে দিই। কিন্তু যদি ছবি 17 সপ্তাহ কম চলে, যে কটা পাখি বাঁচে সেগুলোকে আমি নিজের হাতে গলা টিপে মেরে ফেলি। খুবই নিষ্ঠুর লাগছে না আমায়? বিশাখা আমার স্ত্রী ভীষণ পাখি ভালোবাসত, প্রায় নিউ মার্কেট থেকে পাখি কিনে আনত। 2 বছর আগে যেদিন সে বাড়ি, শহর, দেশ ছেড়ে চলে যায়, সেদিনই আমার একটা ছবি রিলিজ করে। ওর চলে যাবার যন্ত্রণা, ছবি রিলিজের টেনশন, সব মিলিয়ে আমি পাগল হয়ে গেছিলাম। রাগ গিয়ে পড়েছিল ওর পোষা পাখিগুলোর ওপর। ইচ্ছে করছিল ওর পোষা পাখিগুলোকে গলা টিপে মেরে ফেলি। কিন্তু হঠাৎ মনে হয়েছিল ওদের আর একটু সুযোগ দিই বাঁচার। যদি ছবিটা হিট করে, প্রতি সপ্তাহে একটা করে পাখি উড়িয়ে দেব আকাশে। আর ছবিটা হিট করেছিল, 17 সপ্তাহ চলেছিল। আর আশ্চর্য, খাঁচাতেও 17টা পাখি ছিল। বিশাখার পোষা ওই পাখিগুলোকে 17 সপ্তাহে উড়িয়ে দিয়েছিলাম। তখন মনে হয়েছিল ওই পাখিগুলোর ভাগ্যেই আমার ছবি হিট করেছে। আর তখন থেকেই শুরু হয়েছে এই খেলা। তার মানে এই পাখিগুলোর আরো বাঁচার আয়ু থাকলে তবেই আপনার ছবি হিট করবে? সেটাই বিশ্বাস করি এখন।
এটা কি করছো তো? এটা কি করলে? পাখির ভাগ্যে নয়, আপনার ছবি হিট করবে আপনার নিজের ভাগ্যের জোরে। কি? এই বিশ্বাসটা আপনার মনের মধ্যে আমি ফিরিয়ে আনতে চাই। আমি যার উপর ভরসা করে ছবিতে অভিনয় করতে এসেছি, সেই সৌম্যব্রত মজুমদার যদি বাঁচেন অন্যের ভাগ্যের জোরে, তাহলে তাহলে আমি কার উপর আস্থা রাখবো? আমাকে দেখুন, আমি আমি আমার ঠাকুমাকে হারিয়ে স্বামীর ঘর ছেড়ে আমিও তো এসেছি নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।